আচ্ছা, তো আমি শুরু করতেছি, আর আজকে চাইতেছি আন্তর্জাতিকটা শেষ করে দেব। কিছু পড়ানো আছে, কিছু অধ্যায়, ওইগুলা বাদে যেগুলা পড়ানো হয় না ওগুলো আজকে একটু দেখায় শেষ করে দেব। দেখি কতটুকু কি করতে পারি। আমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় একটা প্রশ্ন ছিল, স্টালপার স্যামুয়েলসন তত্ত্ব। এটা গত ক্লাসে পড়ানো হয় না, এটা একটা তত্ত্ব ছিল চতুর্থ অধ্যায়ে, খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। এটা একটু ভালো করে পড়বা তোমরা। এটা 4.30-এ দেয়া আছে বইয়ের। স্টালপার স্যামুয়েলসন তত্ত্ব, এটা শুল্ক নিয়ে একটা তত্ত্ব। স্টালপার স্যামুয়েলসন তত্ত্বটা শুল্ক নিয়ে। আমরা ওই যে গত ক্লাসে দেখলাম যে যে দেশে তোমার শ্রম বেশি সে দেশ শ্রমনিবিড় পণ্য উৎপাদন করে, যে দেশে মূলধন বেশি সে দেশ মূলধন নিবিড় পণ্য উৎপাদন করে। তারপরে আমরা আবার কিছু প্রশ্ন দেখলাম, ওই যে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল, রপ্তানি তাড়িত শিল্পায়ন। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলটা আমদানি কমানোর জন্য এই তোমার একটা দেশে আমদানি পণ্যটা নিজের দেশে উৎপাদন করা, মানে আমদানিটা কমানোর জন্য যেই পণ্যটা আমরা একটু কম উৎপাদন করব সেই পণ্যটা আমরা একটু বেশি উৎপাদন করার কৌশল অবলম্বন করি, সেটাই আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল। তো আমাদের এই স্টালপার স্যামুয়েলসন তত্ত্বের মূল কথাটাও কিছুটা ওই রকমই। মানে এখানে স্টলপার আর স্যামুয়েলসন ওনারা বলছে একটা দেশে যদি শুল্ক আরোপ করা হয়, আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করা যদি হয়, তাহলে যে পণ্যের উপরে শুল্ক আরোপ করা হবে সেই পণ্যের উৎপাদনটা কমে, কারণ শুল্ক আরোপ করলে দাম বাড়ে। একটা পণ্যের উপরে যদি শুল্ক আরোপ করে সরকার, তাহলে ওই পণ্যের দামটা বাড়ে। তাহলে ওই পণ্যটা আমদানি কমাইয়া দেশের ভিতরে উৎপাদন করা হয়। তাহলে যেই পণ্যটা আমরা আগে থেকে উৎপাদন করতাম সেই পণ্যের উৎপাদনটা কমতেছে। এটাই স্টলপার স্যামুয়েলসন তত্ত্বের মূল কথা, যে শুল্ক আরোপের ফলে যে পণ্যের উৎপাদন বাড়ে সেই পণ্যে ব্যবহৃত উপকরণের আয় বাড়ে, আর যে পণ্যের উৎপাদন কমে সেই পণ্যে ব্যবহৃত উপকরণের আয় কমে। বিষয়টা এরকম। ধরো বাংলাদেশ শ্রমনিবিড় পণ্য উৎপাদন করে, আর আমেরিকা মূলধন নিবিড় পণ্য উৎপাদন করে। এখন এখানে আমরা বাংলাদেশ নিয়েই যদি ব্যাখ্যাটা দিই, ধরো বাংলাদেশ শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন করে, মূলধন নিবিড় পণ্যটা আমদানি করে। তো এক্স শ্রমনিবিড়, ওয়াই মূলধন নিবিড়। এখন বাংলাদেশ এক্সটা কি করতেছে, নিজেরা উৎপাদন করতেছে, এক্স এর শ্রম বেশি লাগে, আর ওয়াইটা আমদানি করতেছে কারণ ওয়াইতে মূলধন বেশি লাগে। এখন বাংলাদেশে যেহেতু মূলধনের পরিমাণ কম, তাহলে অবশ্যই মূলধনের দাম বেশি, আর যেহেতু শ্রমের পরিমাণ বেশি আছে শ্রমের দাম কম, মজুরিটা কম। তো এখন কথা যখন তোমার একটা দেশে তোমার যদি শুল্ক আরোপ করে, এখন বাংলাদেশ যদি আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করে, তাহলে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করলে আমদানি পণ্যের দাম বাড়তেছে। আগে যেই টাকায় আমি ওয়াই পণ্য অন্য দেশ থেকে আমদানি করতাম, এখন তার থেকে বেশি দামে আমাকে আমদানি পণ্যটা কিনতে হবে। আগে ওয়াই পণ্য যদি আমি তোমার 100 টাকা করে কিনতাম, এখন আমার সেটা 110 টাকা করে কিনতে হবে। তাহলে যেহেতু আমদানি পণ্যের দামটা বাড়ছে শুল্ক আরোপের কারণে, এজন্য আমদানিটা কিন্তু কমবে। আমদানি পণ্যের দাম বাড়ার কারণে আমদানিটা কমতেছে। এখন ওই আমদানি পণ্যটা তো আমার দেশেও দরকার। এখন আমি আমদানি কমাইছি ঠিকই, কিন্তু পণ্যটা তো আমার ভোগ করতে হবে। এখন সেটার জন্য ওই আমদানি পণ্যটা, আমদানিটা কমাইয়া দেশের ভিতরে উৎপাদন করার কিছু কৌশল সরকার অবলম্বন করতেছে। এখন যেহেতু আমদানি পণ্যটা মূলধন নিবিড় পণ্য, এখন বাংলাদেশে কিন্তু মূলধনের পরিমাণটা কম আছে, কিন্তু কিছুটা তো মূলধন আছে। ওইটুকু পরিমাণ মূলধন ব্যবহার করেই আমদানি পণ্যটা দেশের ভিতরে উৎপাদন করা হচ্ছে। এখন যখন দেশের ভিতরে উৎপাদন করা হবে, তখন কিন্তু এই মূলধনের চাহিদাটা আস্তে আস্তে বাড়তে থাকবে আরো। আর যতই তোমার চাহিদা বাড়তে থাকবে, ততই দামটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অপরদিকে যে শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন করতেছে, সেই শ্রমনিবিড় পণ্যের উৎপাদনটা কমতে থাকবে। কারণ আমি যে আমদানি পণ্যটা উৎপাদন করব, তখন সরকার ওই আমদানি পণ্যটার উপরেই বেশি গুরুত্ব দিবে উৎপাদনের জন্য। তখন আমদানি পণ্যের উৎপাদন বাড়বে, আমদানি পণ্যের ওই যে উপকরণটা দরকার সেটার চাহিদা বাড়বে, আর সেটার চাহিদা বাড়া মানে সেটার আয়টা বাড়বে আস্তে আস্তে। আবার এদিকে রপ্তানি পণ্য যেটা করতো, বা শ্রমনিবিড় যে পণ্যটা উৎপাদন করতো, সেই শ্রমনিবিড় পণ্যের উৎপাদনটা আস্তে আস্তে কমতে থাকবে। তখন শ্রম বাজারে শ্রমের চাহিদা অনেক বেশি যোগান দেখা দিবে, তখন শ্রমের দামটা আস্তে আস্তে কমতে থাকবে। এটাই স্টলপার স্যামুয়েলসন তত্ত্বের মূল কথা।
যে শুল্ক আরোপের ফলে যেই পণ্যের উৎপাদন বাড়বে সেই পণ্য ব্যবহৃত উপকরণের দাম বাড়বে, যেই পণ্যের উৎপাদন কমবে সেই পণ্যে ব্যবহৃত উপকরণের দামটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ যখন যেটার চাহিদা বেশি থাকে তখন সেটার দাম বেশি থাকে। যখন শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন করা হইতো প্রথমে শ্রমের দামটা কম থাকে, যখন শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন করা হয় তখন শ্রমের চাহিদা বাড়তে থাকে, তখন শ্রমের দামটাও আস্তে আস্তে বাড়তে থাকে, মানে শ্রমের দাম মানে মজুরিটা বাড়তে থাকে। আর মূলধনের তখন মূলধনের দামটা কিছুটা কম থাকে, কারণ মূলধন নিবিড় পণ্য তো আমরা উৎপাদন করব না, মূলধনের চাহিদা কম থাকে। যখন তোমার আমদানির উপরে একটা শুল্ক আরোপ করা হবে তখন ওই আমদানি পণ্য উৎপাদনটা করার জন্য যে উপকরণটা দরকার সেই উপকরণের চাহিদা বাড়তে থাকবে আর সেটার দামটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর অপরদিকে যেই পণ্যটা আমরা উৎপাদন করতাম সেটার চাহিদাটা কমতে থাকবে, সেটার দামটা আস্তে আস্তে কমতে থাকবে। এই হচ্ছে স্টলপার-স্যামুয়েলসন তত্ত্বের মূল কথা। এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই, এটা হচ্ছে আমরা একটা বক্স চিত্রের মাধ্যমে দেখব। এটা হচ্ছে এজওয়ার্থ বক্স চিত্র আমাদের, এই বক্স চিত্রের মাধ্যমে আমরা একটু এটার ব্যাখ্যাটা দিব। বক্স চিত্রটা হচ্ছে একটু এখান থেকে এই রেখাটা হচ্ছে একটু ব্যাকা করে যাবে, এটা হচ্ছে ও প্রাইম, এখানে হচ্ছে শ্রম, আর এখানে হচ্ছে মূলধন। মানে এইদিকে শ্রম নিবিড় পণ্যের উৎপাদন, এইদিকে হচ্ছে মূলধন নিবিড় পণ্যের উৎপাদন। মূলধন হচ্ছে আমদানি পণ্য আর শ্রমটা হচ্ছে রপ্তানি পণ্য, নিজ দেশে উৎপাদন করতেছি আর এটা হচ্ছে আমদানি করতেছি। এখন আমার এখান থেকে একটা রেখা যাবে, রেখাটা হচ্ছে এরকম ব্যাকা করে, এইটা হচ্ছে সংযোগ রেখা বলা হয়, এটা একটু ব্যাকা করে যাবে। রেখাটা আমার সুন্দর হয় না, একদম সুন্দর করে এখান থেকে ব্যাকা করে এটা চলে আসবে এখানে। তো এখানে আমাদের একটা বিন্দু নিব আমরা এখানে, এখান থেকে এটা হয়ে গেল, এখান থেকে একটা রশ্মি নিব আমরা, এইটা এখান থেকে যোগ করে দিব আর কি। এখানে একটা বিন্দু নিলাম, এইটা এখান থেকে যোগ করে দিলাম, আবার এই যে এখান থেকে আইনে এখানে একটা বিন্দু নিলাম, এইটা এখান থেকে আইনে এখানে হচ্ছে যোগ করে দিলাম। এটা আরেকটু ব্যাকা করে যাওয়া লাগতো নিচে, তাহলে এই রেখাটা সোজা হতো। এই দুইটা হচ্ছে আমাদের রশ্মি, এই রশ্মি দুইটার আমরা একটা, এটা হচ্ছে যোগফল, এইটা হচ্ছে ই বিন্দু আর এইটা হচ্ছে এফ বিন্দু। এই চিত্র কিন্তু আমার এইটুকুই, চিত্রটা হচ্ছে আমার এখানে বইয়ে দুইটা চিত্র দেয়া আছে, বইয়ের দ্বিতীয় চিত্রটা তোমরা পড়বা, ২ নং এ যেটা দেয়া আছে ওই চিত্রটা হচ্ছে ওখান থেকে পড়বা, বা এটা হচ্ছে আমি অন্য একটা বই থেকে পড়াইছি, এখান থেকে ছবি তুলে দেবো, তোমরা এখান থেকে পড়ে নিবা। আমাদের এইটা হচ্ছে ই বিন্দু আর এইটা হচ্ছে এফ বিন্দু। এখন দেখো শুল্ক আরোপের পর এইটা হচ্ছে এখান থেকে আমদানির পণ্যের উৎপাদনটা শুরু, এখানে হচ্ছে রপ্তানি পণ্যের উৎপাদন, নিজ দেশে এটা হচ্ছে উৎপাদন করতেছি। এখানে শ্রম যেহেতু বেশি আছে আমরা শ্রমনিবিড় পণ্যের উৎপাদনটা বেশি আছে, আর মূলধন নিবিড় পণ্যের উৎপাদনটা কিন্তু এইটুকু। দেখো শ্রমনিবিড় পণ্যের উৎপাদন এতটুকু আর মূলধন নিবিড় পণ্যের উৎপাদন এতটুকু, এটা হচ্ছে ই বিন্দুতে। এখানে আমরা নিজ দেশে উৎপাদন করতাম, এটা শুল্ক আরোপের আগে। ওই দেশ হচ্ছে ও ই পরিমাণ, ও প্রাইম ই পরিমাণ হচ্ছে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করতো, আর ও ই প্রাইম ই পর্যন্ত হচ্ছে শ্রমনিবিড় পণ্য, শ্রমের উৎপাদন বেশি মূলধনের উৎপাদনটা কম। এখন যদি সরকার শুল্ক আরোপ করে তাহলে এই যে আমদানি পণ্যের দাম বাড়বে, তখন আমদানি বাড়বে, আর আমদানি বাড়লে আগে আমরা আমদানি উৎপাদন করতাম এইটুকু, এখন আমদানি পণ্য উৎপাদন করতে হবে এতখানি। মানে যখন আমদানি পণ্যের উপর সরকার শুল্ক আরোপ করছে তখন আমদানি পণ্যের দাম বেড়ে গেছে। আর আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়া মানে আমরা আমদানিটা কমাবো, অন্য দেশ থেকে আমদানি কমাইয়া ওই আমদানি পণ্যটা নিজের দেশে উৎপাদন করব। তো নিজের দেশে উৎপাদন করব হচ্ছে, আগে আমরা এইটুকু শুল্ক আরোপের পূর্বে আমদানি পণ্য উৎপাদন করতাম এইটুকু, যখন শুল্ক আরোপ করা হয়েছে আমদানির দাম বাড়ছে আমদানি কমছে, ওই পণ্যটা নিজের দেশে উৎপাদন বাড়ায় দিছে এইটুকু, এখন এইটুকু উৎপাদন করছি। তাহলে আমদানির যেহেতু উৎপাদনটা বাড়ছে, তাহলে আমদানির চাহিদা, পণ্যের আমদানির চাহিদা বাড়ছে, তার মানে মূলধনের চাহিদা বাড়ছে। আর এইটার চাহিদা বাড়ার কারণে আমাদের শ্রমনিবিড় পণ্যের চাহিদাটা কমে গেছে, কারণ শ্রমের উৎপাদনটা তখন কমে গেছে আর শ্রমের দামটাও আস্তে আস্তে তখন কমতেছে। তো এই থেকে এফ বিন্দুতে আমাদের ভারসাম্য চলে আসছে, এইটাই হচ্ছে স্টলবার সামেশন। এটা ছিল শুল্ক আরোপের পূর্বে, এটা ছিল শুল্ক আরোপের পরে। এই তো এটা একটু ভালো করে পড়বা, এই স্টলবার স্যামুয়েলসন তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ওই যে রিভজিনস্কি তত্ত্ব, গত ক্লাসে তো আমাদের একটা রিভজিনস্কি তত্ত্ব পড়াইছিলাম, ওইটা, এই স্টলবার স্যামুয়েলসন তত্ত্ব, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু একটা আসার মতো প্রশ্ন। তো আমাদের চতুর্থ অধ্যায় বাকিগুলা দেখানো হয়েছিল, আমরা একটু পঞ্চম অধ্যায় যদিও তেমন কিছু প্রশ্ন নাই, কারণ পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে সব থিওরি টাইপের, তোমরা একটু এগুলো পড়ে নিবা এখান থেকে যে প্রশ্নগুলো আছে পঞ্চম অধ্যায়ের। রপ্তানি কর, রপ্তানি শুল্ক টুল্ক, এগুলো তো সবই আমাদের ওইদিকে ছিল। রপ্তানি ভর্তুকি, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে সব পড়ে আসছি।
রপ্তানি ভর্তুকি সুবিধা অসুবিধা এগুলো একটু পড়তে পারো। রপ্তানি ভর্তুকি কাকে বলে, রপ্তানি ভর্তুকি সুবিধা অসুবিধা এগুলো একটু দেখতে পারো। 5.10 রপ্তানি পণ্যের উপরে যে সরকার যে ভর্তুকি প্রদান করে, মানে রপ্তানি বাড়ানোর জন্য সরকার যে ভর্তুকি প্রদান করে সেটা হচ্ছে রপ্তানি ভর্তুকি। এটা একটু দেখবা। রপ্তানি ভর্তুকির সুবিধা অসুবিধা এগুলো সেগুলো দেখবে 5.12-13 এগুলো একটু পড়ে। 5.12 5.13 সুবিধা অসুবিধা এগুলো একটু দেখে যাবে। রপ্তানি ভর্তুকির প্রভাব। এই যে এখানে একটা প্রশ্ন আছে, রপ্তানি ভর্তুকি আর আমদানি শুল্কের মধ্যে পার্থক্য। রপ্তানি ভর্তুকি আর আমদানি শুল্কের মধ্যে পার্থক্য 5.15 এটা একটা পড়বো। কারণ রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি পণ্যের উপরে সরকার ভর্তুকি প্রদান করে যাতে রপ্তানি বাড়ে, কারণ ভর্তুকি প্রদান করলে আমাদের উৎপাদন বাড়বে। আর আমদানি কমানোর জন্য আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয়। আমদানি শুল্কের পার্থক্য এটা একটু দেখে নিবা। আর এই অধ্যায়ের মধ্যে মূলত সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আন্তর্জাতিক কার্টেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আন্তর্জাতিক কার্টেল। এটা একটু পড়বো ভালো করে। 5.20 দেয়া আছে কার্টেল কাকে বলে। কার্টেল মানে হচ্ছে একটা সংঘ গঠন করা। কার্টেল, আন্তর্জাতিক কার্টেল মানে হচ্ছে কতগুলা দেশ মিলে নিজেদের মধ্যে মুনাফা বাড়ানোর জন্য বা মুনাফা সর্বোচ্চকরণের জন্য একটা সংস্থা বা সংঘ গড়ে তোলে, সেটাই হচ্ছে কার্টেল। মানে ধরো উৎপাদন, ধরো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরা সেম পণ্য উৎপাদন করতেছে, তার কারণে তিনজন মিলে একটা সংঘ গঠন করছে যে যেই উৎপাদন করবে দামটা একই রকম রাখবে তারা। দাম একই রকম রাখলে তাদের মুনাফার পরিমাণটা একই রকম রাখবে। যেমন কিছু পণ্য আছে যেটা শুধুমাত্র ওই বিশেষ ইয়াগুলাই উৎপাদন করতে পারে, বাহিরে কেউ উৎপাদন করতে পারে না। এইরকম কিছু পণ্যে হচ্ছে একটা সংঘ গঠন করে। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ৩ টা দেশের মধ্যে এমন একটা পণ্য আছে যেটা বাহিরের কোনো দেশে উৎপাদন করতে পারে না। এই ৩ টা দেশই উৎপাদন করতে পারে। তার মানে বাহিরের যে দেশগুলো আছে তাদেরকে কিনতে হলে এই ৩ টা দেশ থেকেই কিনতে হবে। তখন এই ৩ টা দেশ মিলে একটা সংঘ গঠন করে যে এই ৩ টা দেশের মধ্যে উৎপাদন-টুৎপাদন সব একসাথে পরিচালনা করবে, দাম একই রকম রাখবে। বাহিরের দেশে যখন তারা আমদানি করবে, রপ্তানি করবে তখন দামটা একই দাম রাখবে। মানে বেশি দাম রাখবে যাতে তাদের মুনাফাটা বেশি হয় এরকম। তো এটাই হচ্ছে আন্তর্জাতিক কার্টেল। মূলত এগুলা হচ্ছে তেল রপ্তানিকারক কিছু দেশ আছে, যেখানে মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে যারা হচ্ছে তেল রপ্তানি করে। ওই তেল রপ্তানিকারক কিছু দেশ, ওই দেশগুলোই তেলটা উৎপাদন করতে পারে। এছাড়া বাহিরের কোনো দেশ তেল উৎপাদন করতে পারে না। তো ওই তেলের বাজারটা নিয়ন্ত্রণ রাখার জন্য, নিজেদের দখলে রাখার জন্য তারা একটা সংঘ গঠন করছে। সেখান থেকেই মূলত কার্টেলটা আসছে। এই তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কার্টেলের অধীনে যৌথ মুনাফা সর্বোচ্চকরণ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5.21 কিভাবে মুনাফাটা সর্বোচ্চ হয়? কার্টেলের অধীনে যৌথ মুনাফা সর্বোচ্চ, কারণ যেহেতু কতগুলা দেশ মিলে একটা সংঘ গঠন করে, তো এই দেশগুলা তোমার এই দেশের হচ্ছে প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয় সমান হবে। এখানে কিছু ভারসাম্য দিছে আমাদের কার্টেলের অধীনে, যে ভারসাম্যের জন্য আমাদের সকল ফার্মের মোট আয় মোট ব্যয় সমান হবে। মানে প্রত্যেকটা দেশে যতগুলা ফার্ম আছে সবগুলোর মোট আয় মোট ব্যয় সমান হবে। আবার ২ বা ততোধিক দেশের প্রত্যেকটা দেশের মোট খরচটা সমান হবে। আবার ২ দেশের মোট আয়টা সমান হবে। এটা হচ্ছে আমাদের কার্টেলের ভারসাম্য। এটা যেহেতু কার্টেলটা হচ্ছে একটা একচেটিয়া কারবারের মতো কাজ করে, যেহেতু এরা একটা সংঘ গঠন করে, এরা দাম পরিমাণটা নির্ধারণে মূলত একচেটিয়া কারবারের মতো কাজ করে। একচেটিয়া কারবারের মতো কাজ করে। তো এজন্য আমাদের এই রেখাটা, আমরা যে একচেটিয়া কারবারের যে বা একচেটিয়া বাজারের যে ভারসাম্যটা আমরা পড়লাম, সেই একচেটিয়া বাজারের ভারসাম্যটা হবে এখানে। যে একচেটিয়া বাজারের ভারসাম্যটা এখানে হবে 0 x y। আমাদের যে একচেটিয়া বাজারের ভারসাম্যের যে চিত্রগুলো আছে সেটা হচ্ছে এখানে কাজ করবে। তো আমাদের এটা হচ্ছে ডি রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা ডি। এটা মানে চাহিদা রেখা বা ARMA রেখা যেটা দেখতাম সেখানে আমরা চাহিদার হিসাবে দেখি। এটা হচ্ছে ডি, ডি হচ্ছে চাহিদা রেখা D1, আর একটা হচ্ছে ডি নট, এটা একটা চাহিদা রেখা। আর এখান থেকে আমাদের একটা যোগান রেখা, এই যোগান রেখাটাই হচ্ছে MC রেখা। যোগান রেখাটাই হচ্ছে MC রেখা হিসাবে বিবেচিত। এখন দেখো আমাদের এইটা হচ্ছে D1 হচ্ছে চাহিদা রেখা আর D নট হচ্ছে যোগান রেখা।
এখন যদি বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক হইতো, যদি কার্টেলটা না থাকতো, সহজ ভাষায় যদি কার্টেলটা না থাকতো, বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক হইতো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক মানে হচ্ছে দর কষাকষির একটা সুযোগ থাকে। তারা একচেটিয়া আচরণ করবে না। ধরো যে কয়টা দেশ হচ্ছে তেলটা উৎপাদন করতে পারে বা যারা হচ্ছে কার্টেলের অধীনে আছে তারা হচ্ছে একচেটিয়া ইয়া না করে জাস্ট একটা দর কষাকষির সুযোগ রেখে দিছে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে আমাদের ভারসাম্যটা হচ্ছে চাহিদার যোগানের মাধ্যমে ভারসাম্য, এই বিন্দুতে ভারসাম্য। তাহলে আমাদের ভারসাম্য দাম হচ্ছে এখানে, এই যে এখানে হচ্ছে ভারসাম্য দান, এইটুকু হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ, এই যে এইটুকু হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখানে হচ্ছে ভারসাম্য দাম হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে দাম আয় ব্যয়, দাম আয় আর ব্যয়, আর লম্ব অক্ষ হচ্ছে পরিমাণ। ভূমি অক্ষে পরিমাণ আর লম্ব অক্ষে দাম আয় ব্যয়। এই ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এই ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই বিন্দু ভারসাম্য বিন্দু যদি বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক হইতো, তো আমাদের ভারসাম্য বিন্দু হইতো ই বিন্দু, তখন দাম হইতো P1, পরিমাণ হইতো এইটার পরিমাণ হইতো M1। এখন যেহেতু এটা একচেটিয়া কারবারের মতো কাজ করে, যেহেতু আমার এটা হচ্ছে MC ইকুয়াল S আর এটা হচ্ছে D বা AR আর এটা হচ্ছে D নট বা এটা হচ্ছে MR রেখা, এই MR রেখা এটা। এখন যদি বাজারটা পূর্ণ প্রতিযোগিতা হইতো, ভারসাম্য হইতো এখানে, দাম হইতো এখানে, পরিমাণ হইতো এখানে। এখন যেহেতু এই কার্টেলটা বা যেহেতু কার্টেলের অধীনে যে সকল দেশ আছে এরা হচ্ছে একচেটিয়া কারবারের মতো কাজ করে, তার মানে তাদের ভারসাম্যটা হবে এই যে MR আর MCর সাহায্যে ভারসাম্য, এই বিন্দুতে ভারসাম্য। তাহলে আমাদের এই ভারসাম্য বিন্দু বরাবর নিচে নামাইয়া আমরা হচ্ছে এটা উপরে উঠাই দিব, এই যে এখানে। এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে ভারসাম্য দাম, এইটা হচ্ছে ভারসাম্য পরিমাণ M নট, আর এইটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু ই, এটা হচ্ছে F, এই F বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু বরাবর এটা হচ্ছে AR এর সাথে উঠাই দিলে এটা হচ্ছে দাম। পূর্ণ প্রতিযোগিতায় যেখানে ভারসাম্য সেখানে হচ্ছে ভারসাম্য দাম, কিন্তু একচেটিয়া বাজার হচ্ছে ভারসাম্য হয় MR আর MC এর মাধ্যমে আর দাম নির্ধারণ হয় AR এর মাধ্যমে। যার কারণে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে MR MC এর মাধ্যমে আর দাম হচ্ছে AR এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম। এইটুকু হচ্ছে আমার ভারসাম্য, দাম হচ্ছে পি নট। যদি পূর্ণ প্রতিযোগিতা হইতো দাম হইতো কিন্তু ও পি অন, কিন্তু বাজারটা একচেটিয়া হওয়ার কারণে দাম হচ্ছে ও পি নট। আর পরিমাণ তো এইটুকুই আমার বিক্রি হচ্ছে, তার কারণ আমাদের দাম বেশি হোক আর কম হোক কিছু কিছু দ্রব্যটা আছে যেটা দাম বেশি হইলেও আমাদের দরকার আছে। তো এই যে এইটুকু হচ্ছে মুনাফা, যৌথ মুনাফা, এই যে সবাই মিলে এই মুনাফাটুকু বাড়তি, কারণ এইটুকু তার বিক্রি হয়ে যাবে। পরিমাণ আমাদের একচেটিয়া কারবারে আমরা জানি যে দাম যদি বেশি হয় পরিমাণ কিন্তু কমে, কিন্তু এই যেহেতু তেলের বিষয়টা বা এই কার্টেলের অধীনে যে দ্রব্যগুলো আছে এগুলো যেহেতু অন্য দেশে উৎপাদন হয় না, এখন এটা তো আমার লাগবেই, সেটা দাম বেশি হোক কম হোক আমার লাগবেই। তো যেখানে আমার পিওন দামে এমন পরিমাণ বিক্রি হইতো সেখানে আমার পিনট দামে এমন পরিমাণ বিক্রি হচ্ছে, যার কারণে এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে আমার, এখানে একটা বিন্দু দিলাম, এই যে ই এফ আর এইচ, এই যে ত্রিভুজের মতো যেইটুকু, এইটুকুই হচ্ছে মুনাফা। এইটার নামই হচ্ছে যৌথ মুনাফা সর্বোচ্চ। কার্টেল যদি না থাকতো এই মুনাফাটুকু হইতো না, কারণ তখন তারা দাম কম পাইতো, এখন তারা দামটা বেশি পাচ্ছে। এই এইটা হচ্ছে কার্টেল। এটা একটু ভালো করে পড়বা, কার্টেলের এই প্রশ্নটা আসে। এই যে এখানে প্রশ্ন আছে এগুলো একটু পড়ে নিবা। 5.21-25 দেয়া আছে ওপেক। ওপেক হচ্ছে ওই যে তেল রপ্তানিকারক যারা আছে সেই দেশগুলো মিলে যেই সংস্থাটা গঠন করছে সেটার নাম হচ্ছে ওপেক। ওপেকের উদ্দেশ্য, সুবিধা অসুবিধা এগুলো একটু পড়বা এখান থেকে। এই যে ডাম্পিং, গত ক্লাসে ডাম্পিং পড়াইছিলাম, এখানে সেই ডাম্পিং দিয়ে দিছে। ডাম্পিং হচ্ছে নিজ দেশে তোমার, নিজ দেশে হচ্ছে পণ্যটা আমরা বেশি দামে বিক্রি করে বিদেশের বাজারে বা আন্তর্জাতিক বাজারে যদি পণ্যটা কম দামে বিক্রি করা হয় সেটার নাম হচ্ছে ডাম্পিং। এটা একটু পড়বা এখান থেকে। এই তো এই পঞ্চম অধ্যায়ের ভিতরে আমার এগুলাই আছে। ষষ্ঠ সপ্তম অধ্যায়টা আগে পড়ানো হয়েছিল, এটা আমি নতুন করে এখন আর পড়াবো না। এটা গ্রুপে ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওটা আবার নতুন করে পোস্ট করে দেব। অনেকগুলো প্রশ্ন আছে। ষষ্ঠ অধ্যায়টা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে আছে। সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এই 4টা অধ্যায় ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে আছে। ষষ্ঠ অধ্যায়টা আমি ভালো করে পড়াইছিলাম, এটার একটা ভিডিও ক্লাস আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু এখান থেকে দেখে নিবা। সপ্তম অধ্যায়টা পড়ানো হয়েছে, আর সপ্তম অধ্যায়টা আবার দ্বিতীয় অধ্যায়ের সাথে অনেকটা মিল। আমি দ্বিতীয় অধ্যায়টা যখন পড়াইছি তখন কিন্তু বলছিলাম যে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের পুরাটাই মিল, শুধু দ্বিতীয় অধ্যায় একটা বেশি ছিল, যে একটা তত্ত্ব পড়াইলাম ইয়ার ওই রিভজিনস্কি তত্ত্ব, ওইটা এখানে নাই।
তো এটারও আলাদা করে একটা ভিডিও আছে, সেটাও আমি দিয়ে দিব। এই দুইটা আমি পড়াবো না। অষ্টম অধ্যায়টা আমি অনেক আগে পড়াইছিলাম, কিন্তু এটার মনে হয় ভিডিও ক্লাস নাই, আমি এটা একটু দেখাবো। অষ্টম অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এই তিনটা অধ্যায়, চারটা অধ্যায় থেকে কিন্তু তিনটা প্রশ্ন তোমরা পাইবে, তিনটা বা চারটা প্রশ্ন, কারণ এইগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে আছে। তো এটা একটু ভালো করে পড়বা সপ্তম অধ্যায় থেকে, বিশেষ করে ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন তো আসবেই, সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। তো আমরা হচ্ছে একটু অষ্টম অধ্যায়ে চলে যাব। অষ্টম অধ্যায়ের ভিতরে এগুলো থিওরিক্যাল কিছু, আর কিছু জিনিস একটু পড়তে। এখানে একটা দেয়া আছে লেনদেন ভারসাম্য কাকে বলে। লেনদেন ভারসাম্য, বাণিজ্য দেশ লিপ্ত দুইটা দেশের, বৈদেশিক বাণিজ্য লিপ্ত একটা দেশের আমদানি ব্যয় আর রপ্তানি আয়ের হিসাবটা কি বলা হয় লেনদেন ভারসাম্য। মানে আমদানিতে আমি কতটুকু ব্যয় করলাম আর রপ্তানি থেকে কতটুকু আয় করলাম, সেটাই হচ্ছে লেনদেন ভারসাম্য। এখানে লেনদেন ভারসাম্যের প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো হচ্ছে অনুকূল লেনদেন ভারসাম্য, প্রতিকূল লেনদেন ভারসাম্য, আর একটা হচ্ছে সুষম। অনুকূল লেনদেন ভারসাম্য মানে হচ্ছে আমদানির তুলনায় রপ্তানিটা বেশি, আর প্রতিকূল লেনদেন হচ্ছে আমদানির তুলনায় রপ্তানি কম, মানে আমদানিতে ব্যয় হবে বেশি, রপ্তানিতে আয় হবে কম। তো ব্যয়ের তুলনায় যদি আয় কম হয় তাহলে সেটা অবশ্যই প্রতিকূল, আবার আয়ের তুলনায় ব্যয় হলে সেটা হচ্ছে প্রতিকূল। যখন দুইটা সমান হবে সেটার নাম হচ্ছে সুষম। তো একটা দেশের মূল টার্গেটই থাকে সবসময় অনুকূল লেনদেন ভারসাম্য যাতে হয় সেটার একটা ইয়ে করা। এখানে একটা পার্থক্য আছে, এখানে কয়েকটা পার্থক্য আছে ইম্পর্টেন্ট। যেমন 8.12-তে একটা পার্থক্য আছে, লেনদেন ভারসাম্য আর বাণিজ্যিক ভারসাম্যের মধ্যে পার্থক্য। লেনদেন ও বাণিজ্যিক ভারসাম্য, লেনদেন ভারসাম্য ও বাণিজ্যিক ভারসাম্যের পার্থক্য। লেনদেন ভারসাম্য ও বাণিজ্যিক ভারসাম্যের পার্থক্য। লেনদেন ভারসাম্যটা হচ্ছে তোমার দুইটা, তোমার লেনদেন ভারসাম্য মানে হচ্ছে আমদানি আর আয় রপ্তানি ব্যয়ের হিসাব, আবার বাণিজ্যিক ভারসাম্য মানে হচ্ছে আমদানি ব্যয় আর রপ্তানি আয়ের হিসাব। দুইটাই কিন্তু আমাদের লেনদেন বা বাণিজ্যিক ভারসাম্য, সবই হচ্ছে আমদানি ব্যয় আর রপ্তানি আয়ের হিসাব। কিন্তু আমাদের এখানে বেসিক কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে লেনদেন ভারসাম্য মানে হচ্ছে এখানে দৃশ্যমান আর অদৃশ্যমান সকল প্রকার আমাদের আমদানি ব্যয় আর রপ্তানি আয়ের হিসাবটা ধরা হয় লেনদেন ভারসাম্যে। যেমন ধরো, যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে ধরো পণ্য, যে পণ্য আদান প্রদান করা হয়, আমি পণ্য একটা দ্রব্য রপ্তানি করলাম, একটা দ্রব্য আমদানি করলাম, এটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে, এটা একটা হিসাব। তারপর আরেকটা হিসাব হচ্ছে এই যে বিদেশি কিছু সংস্থা দেখবা যে কিছু অনুদান করে, যেমন বাংলাদেশের দেখবা যে এই সংস্থাটা এটা অনুদান করছে, এই যে জাপানি সংস্থা, চীনা সংস্থা, এই সংস্থা সেই সংস্থাগুলা এরা যে অনুদানগুলা দেয়, তারপর দান যেটা বা গিফট, ওই উপহার দিতেছে আমাদের, অথবা আমরা যে ইয়ে করতেছি ওখান থেকে যে ওই ধার করতেছি, এটা হচ্ছে অদৃশ্যমান। মানে পণ্যটা সরাসরি দেখা যায়, কিন্তু এই যে দান অনুদান যেগুলো, এগুলো কিন্তু সরাসরি দেখা যায় না, এটার নাম হচ্ছে অদৃশ্যমান। তো লেনদেন ভারসাম্যটা হচ্ছে দৃশ্যমান আর অদৃশ্যমান সবগুলা হচ্ছে আমাদের লেনদেন ভারসাম্যের হিসাবে চলে আসে। আর বাণিজ্যিক ভারসাম্যের মধ্যে শুধুমাত্র যেটা দৃশ্যমান সেটা, এখানে অদৃশ্যমানের হিসাবটা থাকে না, শুধু দৃশ্যমানের হিসাবটা থাকে বাণিজ্যিক ভারসাম্যে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, বাকিগুলো একটু এখান থেকে পড়ে নিবা পার্থক্যগুলা যা দেয়া আছে। এই তো। তারপর এখানে আমাদের একটা প্রশ্ন আছে, লেনদেন ভারসাম্যের বিভিন্ন উপাদান 8.16। উপাদান, লেনদেন ভারসাম্যের উপাদান, বিভিন্ন উপাদান আছে। লেনদেন ভারসাম্যটা কিসের মাধ্যমে হয়? আমদানি ব্যয়, রপ্তানি আয়, দান অনুদান, উপহার, উপঢৌকন, এই তো হাবিজাবি অনেক কিছু, লাভ্যাংশ আছে, তারপর মূলধন, এগুলো হচ্ছে উপাদান। এটা একটু দেখবা। তারপর এখানে একটা পার্থক্য আছে 8.17-তে একটা পার্থক্য আছে, চলতি হিসাব ও মূলধনী হিসাবের পার্থক্য। চলতি হিসাব ও মূলধনী হিসাব, পার্থক্য। এই পার্থক্য দেখবা যে অনেক পার্থক্য আছে তোমাদের এখানে, পার্থক্য কিন্তু পুরো পরীক্ষায় পাইবা পার্থক্যগুলো। এই চলতি হিসাব আর মূলধনী হিসাবের পার্থক্য, পার্থক্যগুলোর মধ্যে তোমরা হচ্ছে বেসিক আগে হচ্ছে সংজ্ঞাটা ভালো করে জেনে নিবা, তারপর সংজ্ঞা থেকে একটু বানাই টানাই লেখা যায়। তো চলতি হিসাব মানে হচ্ছে আমার যে
যে দেনা পাওনাটা যে চলমান যে দেনা পাওনাটা সেটার হিসাবটাই হচ্ছে চলতি হিসাব। আমি যে আমদানির জন্য ব্যয় করতেছি, রপ্তানির জন্য যে আয় করতেছি সেটা কিন্তু আমি লিখে রাখতেছি। ধরো প্রত্যেকটা দেশের সরকার কিন্তু এটা করে। তার প্রত্যেক বছরে রপ্তানি আয় কতটুকু হইলো, আমদানি আয় ব্যয় কতটুকু হইলো এটা কিন্তু ওই যে করে এটা কিন্তু লিখে রাখে। এইটার নামই হচ্ছে হিসাব। লিখে রাখাটা হচ্ছে হিসাব রাখা। এটার নাম হচ্ছে হিসাব। চলতি হিসাব হচ্ছে আমার প্রতিনিয়ত যে আমদানি ব্যয় আর রপ্তানি আয়ের যে হিসাব হচ্ছে যে পণ্য সামগ্রীর মাধ্যমে আমার যে দেনা পাওনাটা হচ্ছে অন্য একটা দেশের সাথে সেটার নাম হচ্ছে চলতি হিসাব। আর মূলধনী হিসাব মানে হচ্ছে শুধুমাত্র মূলধন যেই দ্রব্যগুলো আসে। যেমন ধরো অন্য একটা দেশ এখানে একটা উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করলো। মানে মূলধনটা দিল। এখানে কিন্তু পণ্যটা না মূলধন দিল। যেটা দ্বারা আমরা উৎপাদন করতে পারবো। যন্ত্রপাতি তোমার হইলো, আদান-প্রদান হইলো। বা উৎপাদন এই যে শিল্প প্রতিষ্ঠানে বড়, বড় শিল্প প্রতিষ্ঠানে যে উন্নত যে যন্ত্রপাতিগুলা বসে সেগুলা কিন্তু বাহির থেকে সবই আমদানি করা হয়। সেটা কিন্তু লিখে রাখা হয়। বা কেউ কিছু টাকা দিল। কেউ তোমার ওই যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ একটা আছে যে সরাসরি হচ্ছে অন্য দেশ তারা আইসে এখানে উৎপাদন প্রতিষ্ঠান দিতেছে। যে মূলধনটা যে আদান-প্রদান করা হয় বা বাংলাদেশী কেউ যদি বাহিরের দেশে কোনো দেশে বাইরে কোনো দেশে মূলধন দেয় বা কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান দেয় সেটা হচ্ছে এই হিসাবের মধ্যে মূলধনী হিসাবে। চলতি হিসাব হচ্ছে পণ্য আদান-প্রদান আর মূলধনী হিসাব হচ্ছে মূলধন আদান-প্রদান। লিখে রাখা এটাই হচ্ছে হিসাব। একটা প্রশ্ন আছে লেনদেন ভারসাম্যের গুরুত্ব। এটা একটু পড়বা। ৮.২০ লেনদেন ভারসাম্যের গুরুত্বটা কি? মানে লেনদেন ভারসাম্যের মাধ্যমে কি হয়? ৮.২০ লেনদেন ভারসাম্যর কারণে আমরা হচ্ছে একটা দেশের সঠিক অবস্থা জানতে পারি। বৈদেশিক বাজার সম্পর্কে জানতে পারি। এই তো এই টাইপের কিছুই আছে। এটা একটু পড়বা। এখানে এই যে আরেকটা প্রশ্ন আছে আবার এখানে ৮.২১ এ অনুকূল আর প্রতিকূল লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য। তোমরা পার্থক্য কিন্তু পরীক্ষায় পাইবে। এগুলো কিন্তু সবই ইম্পোর্টেন্ট। সপ্তম অধ্যায়ের মধ্যে কতগুলা পার্থক্য আছে। সেই পার্থক্যগুলা পড়বা। এখানে কতগুলা পার্থক্য আছে এগুলো একটু অনুকূল ও প্রতিকূল। প্রতিকূল লেনদেন ভারসাম্যের পার্থক্য। পার্থক্য অনুকূল ও প্রতিকূল লেনদেন ভারসাম্য। অনুকূল লেনদেন ভারসাম্যটা হচ্ছে আমদানি ব্যয়ের থেকে রপ্তানি আয়টা কি হবে বেশি হবে। আর প্রতিকূল মানে হচ্ছে আমদানি ব্যয় বেশি হবে রপ্তানি আয় কম হবে। এই যে একটা প্রশ্ন আছে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। এখানে কয়েকটা এই অধ্যায়টার মধ্যে যেই প্রশ্নগুলা দেখাচ্ছে এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। কোনটা আসবে বলা যায় না। লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা। লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা মানে হচ্ছে ভারসাম্যটা হচ্ছে যখন আমদানি আর রপ্তানি ব্যয় সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য। কোনো কারণে যদি আমদানি ব্যয়ের থেকে রপ্তানি আয় বেশি হয়ে যায় বা আমদানি ব্যয়ের থেকে রপ্তানি আয় কম হয় সেটা হচ্ছে ভারসাম্যহীনতা। তবে আমরা এখানে সাধারণ কথায় ভারসাম্যহীনতা বলতে রপ্তানিটা কম হবে আমদানি বেশি হবে সেটাই বুঝি। কিন্তু আবার কখনো কখনো রপ্তানি যদি বেশি হয় আমদানি কম হয় সেটাকেও ভারসাম্যহীনতা বলে। এখানে হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ। বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ। আর এখানে হচ্ছে বিনিময় হার। বিনিময় হার। কারণ আমাদের এইগুলা হচ্ছে সব ইয়ের মাধ্যমে দেখানো হয়। মুদ্রার মাধ্যমে। কারণ আমরা যখন আমদানি ব্যয় করব বা আমরা রপ্তানি আয় করব তখন আমাদের টাকাটাকে যেই দেশের সাথে আমরা বাণিজ্য করব সেই দেশের টাকায় কনভার্ট করতে হবে। আর দুইটা দেশের টাকার তো মান একরকম না। সে যখনই এই হারটা নির্ধারণ করতে হয়। এটাই হচ্ছে বৈদেশিক মুদ্রার আর হার। তো এইটা হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, এটা হচ্ছে বৈদেশিক মুদ্রার যোগান। এই যে এইটা হচ্ছে আমাদের ভারসাম্য। যেখানে ভারসাম্য ২ টা সমান হয় সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে আর নট। রেট থেকে আর নট হচ্ছে ভারসাম্য। যদি কোনো কারণে এই বিনিময় হার যদি কমে যায় তখন চাহিদাটা বাড়বে, যোগানটা কমবে। বিনিময় হার কমে যাওয়া মানে হচ্ছে আমরা টাকার চাহিদা বেশি করব। বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি করব। আর বৈদেশিক মুদ্রার চাহিদা যত বেশি করব তত বেশি হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রা হচ্ছে কিনবো আর কিনে হচ্ছে আমরা পণ্য কিনবো। এই তো যখন বিনিময় হার কমে যাবে চাহিদাটা বেড়ে গেছে যোগান কমে গেছে তাহলে এইটুকু আমার কি হয়েছে ঘাটতি রয়ে গেছে। তখন
দেশের সরকার কি করবে, বিনিময় হারটা বাড়ায় দিবে। বিনিময় হার বাড়ায় দিয়ে যদি R2 চলে যায়, তো এখানে আবার চাহিদাটা কম হয়ে গেছে, যোগানটা বেশি হয়, কারণ এটা বিনিময় হারটা এত বেশি হয়ে গেছে, আমি এত বেশি নিব না। তো এখানে চাহিদাটা বেশি হয়ে গেছে, যোগানটা কম হয়ে গেছে। যোগানটা বেশি হয়েছে, চাহিদা কম হয়েছে, তাহলে এটুকু উদ্বৃত্ত রয়ে গেছে। তো এইটাই হচ্ছে ভারসাম্যহীনতা, এটাও ভারসাম্যহীনতা। তো আর আমাদের এইটা হচ্ছে ভারসাম্য, এই হচ্ছে আমাদের লেনদেন ভারসাম্যহীনতা। যদি কোনো কারণে তোমার বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে অসমতা দেখা দেয়, সেটা হচ্ছে ভারসাম্যহীনতা। এই 8.25-এ আমাদের কিছু পয়েন্ট দেয়া আছে ভারসাম্যহীনতার প্রকারভেদ। এখানে প্রকারভেদ দেয়া আছে। প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে 5টা প্রকার আছে, এখানে প্রকারভেদগুলো আসবে না এখানে। কিন্তু এই যে প্রকারভেদগুলার যে একটা দিয়ে দেবে, এখানে 5টা প্রকার। একটা হচ্ছে স্বল্পকালীন ভারসাম্যহীনতা, একটা দীর্ঘকালীন ভারসাম্যহীনতা, একটা হচ্ছে বাণিজ্য চক্রজনিত ভারসাম্যহীনতা, একটা হচ্ছে কাঠামোগত ভারসাম্যহীনতা, একটা হচ্ছে যুগব্যাপী ভারসাম্যহীনতা। এখানে 5টা আছে। এর ভিতরে মৌলিক বা দীর্ঘকালীন ভারসাম্যহীনতার কারণগুলো আসে, কাঠামোগত ভারসাম্যহীনতার কারণগুলো আসে 2 নাম্বার, আর যে 5 নাম্বার, এই 4 নাম্বার, এই দুইটার ইয়েটা আসবে, আসার মতো আরকি কারণ। আর আমরা ভারসাম্যহীনতা মানে যেটা অনুকূল সেটাও ভারসাম্যহীনতা, আর যেটা প্রতিকূল সেটাও ভারসাম্যহীনতা। কিন্তু আমরা ভারসাম্যহীনতা বলতে সবসময় প্রতিকূলটাই বুঝি, যে যদি তোমার রপ্তানির থেকে আয় বেশি হয়, সেটাকে আমরা কখনো ভারসাম্যহীনতা বলি না, কারণ এটা একটা দেশের জন্য লাভজনক। বাংলাদেশের যদি রপ্তানির জন্য আয় বেশি হয়, তখন এটা কখনোই বলবে না যে ভারসাম্য হারায় ফেলছে, এটা লাভজনক একটা দেশের জন্য। আমরা ভারসাম্যহীনতা বলতেই বুঝি আমদানিটা বেশি হবে আর রপ্তানি কম হবে। আর এখানে যে ভারসাম্যহীনতার কারণগুলা দিছে, প্রত্যেকটা কারণের মধ্যে তোমাদের কেন আমদানি বেশি আর রপ্তানি কম কেন হয়, সেই কারণগুলা। তো এইটাই হচ্ছে মৌলিক বা স্থায়ী। স্বল্পকালীন ভারসাম্যহীনতা, এটা হঠাৎ করে যে ভারসাম্যহীনতা দেখা দেয়, যেমন ভারসাম্য সবসময় থাকে একটা দেশে ভারসাম্য, কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা দুর্যোগ দেখা দেয়, তখন স্বল্পকালীন একটা ঘাটতি দেখা দেয়, সেটার জন্য আমাদের আমদানিটা বেশি হতে পারে। আর দীর্ঘকালীনটা হচ্ছে কিছু, কিছু আছে একদম স্থায়ী ভারসাম্যহীনতা। এটা থাকে যেমন রুচির পরিবর্তন। মানুষের রুচি কিন্তু দিন, দিন পরিবর্তন হয়। আরো বেশি দ্রব্য দরকার, আরো ভালো, ভালো দ্রব্য দরকার। এরকম একটা চাহিদা আমাদের। এটার জন্য আমাদের ভারসাম্যহীনতাটা লেগেই থাকে। এটা হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্য। প্রযুক্তিগত পরিবর্তন। প্রযুক্তির পরিবর্তনটা দিন, দিন উন্নত হচ্ছে। এখন এই প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তো একটা দেশে উৎপাদন করা কিন্তু সম্ভব না। তার কারণ হচ্ছে প্রযুক্তি ব্যবহার করতে হলে অর্থ বেশি লাগবে। এখন সেই পরিমাণ অর্থ তো আর আমাদের দেশে নাই। তাহলে সেই অর্থটা আমরা কোথায় পাবো? এখন যে অনুন্নত যে দেশগুলা, তাদের পক্ষে তো ওই প্রযুক্তির পরিবর্তনটা সহজভাবে মেনে নেয়া সম্ভব না। যার কারণে তাদের উৎপাদন কম হয়, আর যে সকল দেশ প্রযুক্তির পরিবর্তনটা মেনে নিতে পারে, তাদের উৎপাদনটা বেশি হয়। তো এইটাই, এজন্য এই ভারসাম্যহীনতা দেখা দেয়। এই ভারসাম্যহীনতার কারণগুলো একটু দেখবা। মৌলিক বা স্থায়ী ভারসাম্যহীনতা, আর একটা হচ্ছে কাঠামোগত ভারসাম্যহীনতা। ২ টা মূলত একই। ২ টা কিন্তু একসাথে আসবে না। একটা পড়লে আরেকটার পয়েন্টগুলা পারা যায়। তো আমাদের এখানে মূল প্রশ্ন হচ্ছে এই ৮.৩২ একটা, আরেকটা হচ্ছে ৮.৩৩, এই ২ টা প্রশ্ন একসাথে আসবে। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। গতবার যদি এটা না এসে থাকে, এটা আসবে। ৮.৩২ আর ৮.৩৩, এই ২ টা প্রশ্ন একসাথে আসে। একটা হচ্ছে বাংলাদেশের মতো যে অনুন্নত দেশগুলো আছে, সেগুলায় লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণটা কি? লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণ, আর একটা হচ্ছে লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতা দূরীকরণের উপায়। এই অধ্যায়ের মূল প্রশ্নই হচ্ছে এই ২ টা। লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণ। ভারসাম্যহীনতার কারণটা কি? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুব ভালো করে পড়বা। লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণটা কি? এই লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণ অনেকগুলো প্রাকৃতিক কারণ। হঠাৎ করে ওই যে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতেই পারে। এই যে অগ্নিকাণ্ডগুলা হয়, ভূমিকম্প যদি হয়, তাহলে আমাদের উৎপাদনে বাধাগ্রস্ত হবে। তার জন্য আমাদের আমদানির তুলনায় রপ্তানিটা কম হবে। একদিকে যেমন আমদানির চাহিদা বাড়তে থাকবে, আরেকদিকে রপ্তানিটা কমতে থাকবে। তো এটা হচ্ছে ভারসাম্যহীনতা। জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু একটা হতে পারে, জনসংখ্যা বৃদ্ধি। তারপর ওই যে আমরা ওদিকে পড়ে আসলাম, রুচির পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, তারপর ভৌগোলিক কারণ, প্রযুক্তিগত পরিবর্তন, এই যে অনেকগুলা কারণ। এগুলা মাথায় দেখবা, যে খালি শুধু একটু বসে, বসে চিন্তা করবা যে আসলে কেন আমদানিটা বেশি হচ্ছে আর রপ্তানিটা কম হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে এগুলো অনেকগুলা পয়েন্ট তোমরা পেয়ে যাইবা। জনসংখ্যা বৃদ্ধিটা তো হচ্ছে সবথেকে বড়। কারণ বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা বাড়তেছে, তাতে যে উৎপাদন হচ্ছে তাতেই দেশের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। রপ্তানি করবে তো দূরের কথা, উল্টো আরো বেশি করে আমদানি করতে হচ্ছে। তো ভারসাম্যহীনতা দেখা দিবেই।
তো এই পয়েন্টগুলো একটু পড়ে নিবা এখানে। আর একটা হচ্ছে ভারসাম্যহীনতা। হ্যাঁ বলো। ভাই, প্রশ্ন তো অনেকগুলা জমছে, এগুলোর অ্যান্সার বের করতে করতেই তো একটা ক্লাস লাগবে না। হুম, একদিন। ভাই রপ্তানি কোটা, তারপরে যে শিশু সংরক্ষণ, এইগুলা তো একটু হুম। দেখাই দিয়েন, শিশু সংরক্ষণ যুক্তি। আচ্ছা। এই বেটা, শিশু সংরক্ষণ যুক্তি, রপ্তানি কোটা, এগুলা কি আবার প্রশ্ন করা লাগে? তা শেষ হয়ে গেল 8 অধ্যায়। তুই ভাইয়া ঘুমাবার বলতেছে আজকে শেষ ক্লাস। এটা তো ক্লাস শেষ, তো ধরো আমি হচ্ছে তোমাদের এগুলো মোটামুটি একটু আমার মতো করে আমি শেষ করে দিলাম। ভাই এখন এটা তোমরা ক্লাস যখন নেবে, পড়তে যাইবে দেখবে না? তখন যে সমস্যাগুলো বের হবে সেটা তো সমাধান সমস্যা করেই করে। দিব। আচ্ছা রপ্তানি ভাই। কোটাটা তো হচ্ছে তোমার ইয়ে, তোমার ভাই আমি রপ্তানিটার। কি লিঙ্ক দিব? টাইম তো শেষ হয়ে যাবে। আচ্ছা, লিঙ্ক দিয়ে দিও তাহলে, এটা শেষ হইলে লিঙ্ক দিয়ে দিও। হ্যাঁ ভাইয়া, ওইটা পরে কালকে ক্লাসে দেখাই দিয়ে আচ্ছা, তো কিছু। তো এইটা হচ্ছে, না আমি একটু ছোট করে বলি, রপ্তানি কোটাটা হচ্ছে তোমার রপ্তানির উপরে যেই একটা সীমা ধার্য করে দেয়। এখন কখনো কখনো আমরা সবসময় বলি রপ্তানি বেশি হোক, রপ্তানি বেশি হোক, কিন্তু সবসময় তো আর রপ্তানি বেশি হওয়াটাও কিন্তু কাম্য না। ধরো রপ্তানি পণ্যের দাম যদি বেশি হয়, তখন দেশের মানুষের জন্য, ভোগের জন্য না রেখে উৎপাদনকারীরা যদি সবগুলাই হচ্ছে রপ্তানি করে দেয়, তাহলে দেশের মানুষের তো ভোগ করতে পারলো না। সরকার যখন দেখবে যে দেশের মানুষ ভোগ করতে পারতেছে না, অথচ সব পণ্য বিদেশে পাচার হয়ে যাচ্ছে বা বিদেশে রপ্তানি করে দিচ্ছে, তখন সরকার ওই রপ্তানি পণ্যের উপরে একটা কোটা ধার্য করে দিবে। কোটা মানে হচ্ছে একটা সীমা ধার্য করে দেওয়া, যে এর বেশি আর রপ্তানি করা যাবে না, যাতে দেশের মানুষও পণ্যটা ভোগ করতে পারে। মানে এইরকম হচ্ছে বিষয়টা, মানে মূল কথাটা হচ্ছে এইরকম। এটাই দেখবা বইয়ে হচ্ছে অনেক ইয়ে চিত্র পাবেন। আছে, হুম। চিত্র আছে। হুম, এটা আচ্ছা। একটা ওইগুলা, খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বই ওগুলো আছে, দেখাই সায়েন্সের দেবো না ডিটেলসে, বিশ্বাসের এগুলো দেখাই সম্ভাবনা দেবো না নেক্সট ক্লাসে। আচ্ছা। আছে। আবার রপ্তানিমুখী প্রবৃদ্ধি কি, এটাও একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তো আমাদের এখানে এই যে
আচ্ছা, তো এই লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতার কারণগুলো আমরা দেখলাম। কেন ভারসাম্য হয়? ভারসাম্যহীনতা দেখা দেয়। রপ্তানির তুলনায় আমদানি কেন বেশি হয়? কিন্তু এই ভারসাম্যহীনতাটাকে আবার কিভাবে আমরা দূর করব? ভারসাম্য আবার কিভাবে ফিরিয়ে আনবো? কিভাবে আবার আমদানিটা কমায় আবার রপ্তানিটা বাড়ানো যায়? এটার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে এখানে। একটা হচ্ছে আর্থিক পদ্ধতি, একটা আছে অ-আর্থিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কিছু পয়েন্ট আছে এখানে। আর্থিক পদ্ধতি। এই আর্থিক পদ্ধতির মধ্যে একটা হচ্ছে মুদ্রা সংকোচন। সংকোচন, মুদ্রা সংকোচন। ২ নাম্বারটা হচ্ছে বিনিময় হার হ্রাস। বিনিময় হার হ্রাস। আর ৩ নাম্বারটা হচ্ছে অবমূল্যায়ন, মুদ্রার অবমূল্যায়ন। এই বিনিময় হার হ্রাস আর অবমূল্যায়ন মূলত কাছাকাছি কথা। অবমূল্যায়ন। আর ৪ নাম্বারটা হচ্ছে বিনিময় নিয়ন্ত্রণ। বিনিময় নিয়ন্ত্রণ। আর কিছু আছে অ-আর্থিক পদ্ধতি। অ-আর্থিক পদ্ধতি। অ-আর্থিক পদ্ধতি। এই অ-আর্থিক পদ্ধতির মধ্যে হচ্ছে শুল্ক কোটা। আর একটা হচ্ছে রপ্তানি উন্নয়নমূলক। একটা হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক। আমদানি কোটা। আর একটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যবস্থা। রপ্তানি বা রপ্তানি ভর্তুকি। এই তো এখন দেখো এই আর্থিক পদ্ধতিটা হচ্ছে আমাদের এখানে এই যে মুদ্রা সংকোচন, এই মুদ্রা সংকোচনটা হচ্ছে মুদ্রার মান কমানো। দেশের ভিতরে যদি মুদ্রার মান কমানো হয়, বিষয়টা হচ্ছে এরকম যে একটা দেশে যদি মুদ্রার মান কমানো হয়, মুদ্রা সংকোচন করা হয়, দেশের ভিতরে মুদ্রা সংকোচন করা মানে হচ্ছে তোমার দ্রব্য মূল্য কমা। এই যে আমরা মুদ্রাস্ফীতি আর সংকোচন যে পড়লাম সামষ্টিকের ভিতরে, মুদ্রা স্ফীতি মানে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, আর মুদ্রা সংকোচন মানে হচ্ছে দ্রব্যমূল্য কমা। এখন সরকার কিন্তু তার পলিসির মাধ্যমে মুদ্রাস্ফীতিও করতে পারে, আবার মুদ্রা সংকোচনও করতে পারে। যদি একটা দেশে দীর্ঘকালীন ধরে ভারসাম্যহীনতা দেখা দেয়, তখন সরকার কি করবে? তার ওই যে আর্থিক নীতি, রাজস্ব নীতির পলিসিগুলো অ্যাপ্লাই করে মুদ্রা সংকোচনের ব্যবস্থা করবে, তাহলে দ্রব্যমূল্য কমবে। আর দ্রব্যমূল্য যখন কমবে, তখন বিদেশিরা যারা বাংলাদেশ থেকে আমদানি করবে বা বাংলাদেশের যে রপ্তানি পণ্য, সেই রপ্তানি পণ্যের দাম কমবে। আর বিদেশের বাজারে যখন এই দাম কমবে, তখন বিদেশিরা বেশি বেশি রপ্তানি করবে। তাহলে রপ্তানি থেকে আমাদের আয়টা বেশি হচ্ছে। এটাই হচ্ছে মুদ্রা সংকোচন। দাম কমলে আমাদের রপ্তানি বাড়বে, আর রপ্তানি বাড়লে আয় তো কিছুটা বাড়বে। তখন আস্তে 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 এই ভারসাম্যহীনতা থেকে বের হয়ে যাবে। তারপর বিনিময় হার হ্রাস। এটা আছে বিনিময় হার হ্রাস। এই বিনিময় হার হ্রাসটা হচ্ছে তোমার ওই যে মুদ্রার বিনিময়, যে মুদ্রার যে বিনিময় হারটা, মুদ্রার বিনিময়ে মুদ্রার একটা মুদ্রার পরিবর্তে আর একটা মুদ্রার বিনিময় হার সেটা কমানো। যেমন এটা বিনিময় হ্রাস এরকম, যার বাংলাদেশে হচ্ছে ১০০ টাকা আর $১, $১ আমরা ১০০ টাকায় কিনতে পারতেছি। $১ দাম হচ্ছে ১০০ টাকা। বর্তমান রেট সম্ভবত ১২৫ টাকা। $১ ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তো আমাদের $১ আমরা ১০০ টাকায় কিনতে পারতেছি। সরকার তখন কি করবে? এই বিনিময় হারটা নিয়ন্ত্রণ করে দেবে বাংলাদেশ সরকার। সে বলবে ১১০ টাকা দিয়ে $১ নিবে। এরকম। এটার নাম হচ্ছে অবমূল্যায়ন বা বিনিময় হার হ্রাস। যে সরকার নিজে নিজের দেশের মুদ্রার মান হ্রাস করে দেবে। দেখো, যেখানে আমি $১ ১০০ টাকায় পেতাম, সেখানে আমার $১ ১১০ টাকায় কিনতে হচ্ছে। এই যে বাড়তি ১০ টাকা, এটা কিন্তু কোনো দাম রইল না। এখন এইটা হয় কি? ধরো বিষয়টা হচ্ছে আমদানি রপ্তানি কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ করে। আর এই বিনিময় হার বা অবমূল্যায়ন এগুলা করে একটা দেশের সরকার। সরকার এই এটা অবমূল্যায়ন করবে। অবমূল্যায়নটা করার জন্য এই বিনিময় হার যদি হ্রাস করে দেয়, তাহলে এই যে টাকার যেহেতু দাম বেড়ে গেছে, তার মানে ডলারের চাহিদা কমবে। আর ডলারের চাহিদা কমা মানে হচ্ছে বিশ্ববাজারে দেশীয় পণ্যের দাম কমবে, বিদেশি পণ্যের দাম বাড়বে। মানে রপ্তানি পণ্যের দাম কমে, আমদানি পণ্যের দাম বাড়ে। যদি বিনিময় হার হ্রাস করা হয় বা মুদ্রার অবমূল্যায়ন করা হয়, তাহলে তোমার রপ্তানি পণ্যের দাম কমে আর আমদানি পণ্যের দাম বাড়ে। আর আমদানি পণ্যের দাম বাড়লে অবশ্যই আমদানি কমবে। আবার রপ্তানি পণ্যের দাম বাড়লে অবশ্যই রপ্তানি বাড়বে। একদিকে আমদানিও কমতেছে আর একদিকে রপ্তানিও বাড়তেছে। তার মানে ভারসাম্যে কিন্তু আবার চলে আসতেছে। এইটাই হচ্ছে আমাদের এই বিনিময় হার
হ্রাসের কাহিনী। তোমাদের এগুলো নিয়ে 4th ইয়ারে যখন উঠবো 4th ইয়ারে এগুলো নিয়ে ডিটেইলসে দেয়া আছে। যে কিভাবে হচ্ছে আমাদের ইয়ে হয় এগুলো নিয়ে ডিটেইলসে দেয়া আছে। তোমার এই বিনিময় হার হ্রাস বা অবমূল্যায়ন এগুলো নিয়ে ডিটেইলস ব্যাখ্যা 4th ইয়ারে উঠলে পাইবা। তো এখন জাস্ট মোটামুটি এইটুকু মনে রাখলেই হবে যে বিনিময় হার হ্রাস যদি করা হয় বা মুদ্রার অবমূল্যায়ন যদি করা হয় তাহলে আমদানির দাম বাড়ে, রপ্তানির দাম কমে। মানে আগে যা ছিল আমদানির দাম তার থেকে বেশি হবে আর রপ্তানির দাম আগে যা ছিল তার থেকে কম। যদি রপ্তানির দাম কমে তাহলে বিদেশিরা বেশি করে পণ্য এই দেশ থেকে নিবে। আবার যদি আমদানির দাম বাড়ে তাহলে আমদানিটা আমরা কম করব। একদিকে আমদানি করতেছে আর একদিকে রপ্তানিও বাড়তেছে। এই আর বিনিময় নিয়ন্ত্রণ এটা হচ্ছে তোমার ওই ইয়ের উপরে একটা বিধিনিষেধ সরকার একটা ইয়া করে দেয়। ওই কিছুটা ওই শুল্ক কোটা এগুলো আরোপ করে দেয়। আরেকটা হচ্ছে অআর্থিক পদ্ধতি। এটা হচ্ছে আমদানি শুল্ক, আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করা বা কর আরোপ করা। আমদানির কর আরোপ করলে আমদানি পণ্যের আমদানি কমে যাবে। কর কর দেয়ার ভয়ে আমদানি কমাই দিবে। আবার তোমার আমদানি কোটা ওই যে একটা পরিমাণ নির্ধারিত করে দিবে যাতে আমদানিটা কম হয়। তাহলে আমদানি কম হলে আর আরেকদিকে রপ্তানি উন্নয়নমূলক ব্যবস্থা করবে, রপ্তানি বাড়বে, আমদানিও কমতেছে, রপ্তানিও বাড়তেছে, আস্তে আস্তে ভারসাম্যে চলে আসতেছে। এইখান থেকে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়বা এখান থেকে ভালো করে। এই তো একটা প্রশ্ন আছে, লেনদেন ভারসাম্য সর্বদাই ভারসাম্যে থাকে, ব্যাখ্যা করো। 8.42 এটা একটু পড়বা। লেনদেন ভারসাম্য সর্বদা ভারসাম্যে থাকে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার লেনদেন ভারসাম্য সর্বদা ভারসাম্যে থাকে, এটা বলা হয় হচ্ছে সারা দেশব্যাপী লেনদেন ভারসাম্য সবসময় ভারসাম্য থাকে। যেমন ধরো বাংলাদেশ আমেরিকা, ধরো বাংলাদেশ হচ্ছে আমেরিকা থেকে কিছু পণ্য আমদানি করছে, তার মানে বাংলাদেশ হচ্ছে দেনা, আমেরিকা হচ্ছে পাওনা বাংলাদেশের কাছে টাকাটা। এখন আমেরিকা যেই টাকাটা পাচ্ছে বাংলাদেশের থেকে সে তো আবার ওই টাকাটা দিয়েই আবার কোনো না কোনো পণ্য কিনবে, টাকা তো নিজের কাছে রাখবে না। যেমন আজকে আমি তোমার কাছে টাকা পাই, সেই টাকাটা তুমি যখন আমারে দিবা তখন আমি আবার সেই টাকাটা দিয়ে কি করব, কোনো না কোনো পণ্য তো কিনবই। এটা তো আর আমি তো আর টাকাটা আমার পকেটে রাখবো না। তার মানে আমার থেকেও কিন্তু সেটা চলে গেল আবার অন্য কারো পকেটে। বা তুমি আমাকে টাকা দিয়ে আমি তোমার থেকে পণ্য কিনলাম, আবার তুমি আমার থেকে পণ্য কিনলা, তার মানে ঘুরে ফিরে আমার টাকাটা তোমার কাছে গেল, তোমার টাকাটা আমার কাছে চলে আসলো, এভাবে কিন্তু ভারসাম্য হয়ে গেল। এটাই হচ্ছে লেনদেন ভারসাম্য সর্বদা ভারসাম্যে থাকে। এই আর আবার এখানে কিছু প্রশ্ন আছে বাংলাদেশের প্রেক্ষিতে, এই যে লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতার কারণ কি, বাংলাদেশের লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা কিভাবে দূর করা যায়, এগুলার কিছু প্রশ্ন আছে, এগুলো একটু পড়বা 4.44 থেকে। যদিও প্রশ্নগুলো সবই একই রকম, তো বাংলাদেশের জন্য স্পেসিফিক কিছু পয়েন্ট থাকে, এগুলো একটু দেখে নিবা। 4.44 8.44 থেকে সামনের দিকে আরো কিছু প্রশ্ন আছে থিওরিক্যাল, এগুলো একটু দেখে নিও। আর নবম অধ্যায়ের ভিতরে বেশি প্রশ্ন নাই, নবম অধ্যায়ের ক্লাসও নেওয়া আছে, এগুলো একটু তোমরা দেখে নিও ওখান থেকে, তাহলে হয়ে যাবে। তো আন্তর্জাতিকটা মোটামুটি একটু আমি ক্লিয়ার করে দিলাম, তোমরা এখন পড়ো ভালো করে। যেই সমস্যাগুলো বের হবে ওইগুলো আমি একদিনে সমাধান, আমি নেক্সট ক্লাস হচ্ছে পরিসংখ্যান থেকে শুরু করব। তো তোমাদের যে প্রবলেমগুলো ওইগুলো আমার একটু, যার যে প্রবলেমগুলো আমার একটু আগে পাঠিয়ে দিও, তাহলে আমি ক্লাসটা শুরু করার আগে ওই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, তাহলে আর সমস্যা হবে না। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে পরিসংখ্যানটা আবার একটু শুরু করব। তো মোটামুটি এগুলো একটু পড়তে থাকো ভালো করে। আচ্ছা।